গুড মর্নিং। অনেক দিন বাদে আজকে ছাদে, এত গরম না, একটু উঠতে পারতাম না। আজকে ভোরবেলাটা দেখো কি সুন্দর, কি অপূর্ব লাগছে আকাশটা। সেই প্রবল গরমটা একটুখানি কমেছে এই কদিন বৃষ্টি হয়ে। আজ অনেক দিন বাদে দিনটা কাটাই চলো তোমাদের সঙ্গে। খুব গরম পড়েছিল তো, তাই জন্য যদি একটা এরকম কাচের বোতলে 24 ঘন্টার জন্য শসা, গাজর, পুদিনা পাতা আর একটু লেবু যদি রেখে দাও, তাহলে সেটা অ্যালকালাইন ওয়াটার হয়ে যায়। সকালটা শুরু করতে পারো খালি পেটে এরকম 1 গ্লাস জল খেয়ে, শরীরের জন্য কিন্তু খুব ভালো। আর সকালের প্রথম কাজ কি বলো তো, কি জল খাবার হবে? সকালের জল খাবার সুকান্ত দাস সাজেশন অনুযায়ী ধোসা কফির মিনি প্যাক। প্যাকিংটা কিন্তু বেশ সুন্দর, বেশ ছিমছাম প্যাকিং খুলতে দেখতে পেলাম একটা ইডলি, একটা ভাড়া, সঙ্গে ধোসার আলু, সাম্বার আর 2 রকমের চাটনি, আর সঙ্গে দিয়েছে একটা লেমনেড। নিচে উঁকি মারছে ছোট্ট ধোসা। দারুণ ব্রেকফাস্ট। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে গেলাম একটুখানি কোয়েস্টে আমার বস দেখব বলে। দাঁড়াও, আগে টিকিটটা কেটে নিই। কোয়েস্টের মূল আকর্ষণ তো উইন্ডো শপিং। প্রথম যখন কোয়েস্ট খুলেছিল মনে হয়েছিল কলকাতা শহরে এরকম দামি দামি জিনিস কারা কিনবে, কিন্তু দেখা গেল ভালোই চলছে কিন্তু কোয়েস্ট মলটা। আমি তো কফি অ্যাডিক্টেড। কোয়েস্টের এখন অন্যতম মূল আকর্ষণ আমার কাছে এই 1 কাপ কফি। এই কফি আর তার সঙ্গে যদি একটা স্লাইস চকলেট কেক নিয়ে নাও, তাহলে কিন্তু দারুণ লাগে। আর সত্যি কথা বলতে গেলে কফিটা যত ভালো খেতে, তত এক্সপেন্সিভ কিন্তু একেবারেই নয়। কফি খেয়ে নিয়ে ওই একটুখানি সময় কাটানোর জন্য ঘোরাঘুরি, জিনিসপত্র দেখা, মলে গেলে যেরকম হয়, না কিনলে দেখলেও কিন্তু মনটা ভালোই লাগে। এবার মন দিয়ে সিনেমা দেখার পালা। দেখে এলাম আমার বস। বাড়িতে ফিরে এসে ভাবলাম আজকে রাত্রিরেই তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই, যে নতুবা ভুলে যাব কি বলতে চাইব। আসলে উইন্ডোজ প্রোডাকশনের সব সিনেমায় একটা পার্টিকুলার আসপেক্ট আছে। 2014 সালে যখন আমরা রামধনু দেখি, হয়তো হাসির মোড়কের মধ্যেই দেখেছিলাম, কিন্তু একটা বাচ্চার অ্যাডমিশনের সময় তাদের পরিবার বা বাচ্চাটার ওপর কি টানাপোড়েন চলে সেটা আমরা দেখেছিলাম। তারপরে বেলা শেষে তো ওনাদের প্রচণ্ড হিট সিনেমা, প্রৌঢ় দম্পতির রিলেশন কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাকে তারা কিভাবে ফেস করে সেই টানাপোড়েনটাতে। আর বেলা শেষের পরেরটার অ্যালজাইমার্স নিয়ে তো আর কিছু বলারই নেই। অতএব ওনাদের সমস্ত সিনেমাতে একটা আসপেক্ট থাকে। এইটাতে দেখানো হয়েছে এখন তো উভয়ই বাবা ছেলে মেয়েরা সবাই চাকরি করে, বাড়িতে তাদের বাবা মারা থাকে। তো এই ছেলে মেয়ে এবং বাবা মায়ের মধ্যে যে টানাপোড়েন, সেই দিকটাকে তুলে ধরা হয়েছে। গল্পটা তো বলে দেওয়ার কোনো কারণ নেই, তবে একটা খুব ভালো জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি। কর্পোরেটদের কী রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য এমপ্লয়ি রিগার্ডিং তাদের পেরেন্টসের ব্যাপারে, সেই জিনিসটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন দিক। এবার সিনেমাটা দেখতে দেখতে মনে হচ্ছিল, প্রথমে যখন শুরু হলো তখন তো খুবই ভালো লাগছিল যে সত্যি মা ছেলের এরকম রিলেশন, কিন্তু দেখতে দেখতে মনে হচ্ছিল যে এরকম কি হওয়া আদৌ সম্ভব, এটা প্র্যাকটিক্যালি কতটা বাস্তব, এবং ফিনান্সিয়াল আসপেক্টও এটার পেছনে যেটা রয়েছে সেটাই বা কতটা সম্ভবপর। কিন্তু বাড়িতে এসে মনে হলো যে 1963 সালে আমরা যখন মহানগর দেখেছিলাম সত্যজিৎ রায়ের, মানে যখন মাধবী ওনার নায়িকা ডোর টু ডোর সেলস ওম্যান হয়েছিল সংসার চালানোর জন্য, সেই সময় মানে 1963-তে দাঁড়িয়ে কিন্তু মনে হয়েছিল দ্যাট ইজ ইম্পসিবল, মেয়েরা তখন চাকরি করতে বেরোতো না। তারপরে বৃদ্ধাশ্রমের কনসেপ্ট এলো আমাদের সমাজে, তখনও মনে হয়েছিল কে রাখবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে হঠাৎ বাড়ির বাইরে, এইসব আমাদের ইন্ডিয়াতে কোনোদিনও হবে না। বাট এখন কিন্তু বৃদ্ধাশ্রম অত্যন্ত অ্যাকসেপ্টেড কনসেপ্ট। তারপরে ওয়ার্কিং মাদার্সদের প্যারেন্ট হওয়া, তো সেটাও মনে হয়েছিল আমাদের সময় হয়তো যখনই একটা মা হতো, সন্তান হতো,
মা তখন কিছুদিনের জন্য চাকরি থেকে ব্রেক নিত, কিন্তু এখন কর্পোরেট রেসপন্সিবিলিটি হিসেবে প্রচুর অফিস কিন্তু ক্রেশের ব্যবস্থা করে দিয়েছে। অতএব যে জিনিসগুলো সমাজের প্রথম দিকে মনে হতো যে অবাস্তব, 1963-তে মনে হয়েছিল মেয়েদের চাকরি করা অবাস্তব, আজকে কিন্তু দ্যাট ইজ ভেরি নর্মাল। সো এই যে আসপেক্টটার কথাটা এই সিনেমাতে তুলে ধরা হয়েছে, সেটা যদি হয়, সেটা সেই ক্ষেত্রেই হওয়া সম্ভব যে যেখানে ছেলে মেয়ে এবং বাবা মা এক শহরে আছে। অন্য শহরে থাকলে তো এটা করার কোনো রকম সুযোগ নেই। হয়তো আজ থেকে 10 বছর বা 15 বছর বাদে এই জিনিসটা সোশ্যালি অ্যাকসেপ্টেড হতে পারেও, এইটা একটা প্রশ্ন কিন্তু আমার মনে তুলে দিল। আবার এটাও মনে হলো, আমরা তো বাচ্চাদেরকে মানুষ করি তাদের স্বনির্ভর করার জন্য, তাদের ডানা মেলে ওড়ার জন্য, তারা কি তাহলে আবার আমাদের সঙ্গে নিয়ে ডানা মেলে উঠবে? সব জিনিসেরই তো ভালো আর মন্দ দিক থাকে। তো সেটা ছেড়ে দিলাম আপনাদের ওপরে, আপনারা দেখে এসে বলবেন। আমি সিনেমার রিভিউ করতে বসিনি, দেখলাম, আমার মনোভাবটা আমি শেয়ার করলাম আমার বস সম্বন্ধে। এনাকে নিয়ে আমাকে কিছু বলতেই হবে। এবার বলি যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিনয়ের কথা। সেই 21শে পা, তখন একটা বোধহয় 1995 সালে এসেছিল 21শে পা। তখন মনে হয়েছিল এইরকম একটা দেখতে ছোটোখাটো চেহারার ছেলে, তখনও অসাধারণ অভিনয়। কি যে সুন্দর অভিনয় করেছে সেটা নিয়ে তো বলার কোনো জায়গাই নেই। মানে মায়ের প্রতি ভালোবাসা যেমন দেখাচ্ছে, মায়ের প্রতি বিরক্ত দেখাচ্ছে, পরে মায়ের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা স্ফিয়ারে তার স্ত্রীর সঙ্গে অভিনয়, তাদেরও জীবনের টানাপোড়েন, প্রত্যেকটা জায়গায় শিবপ্রসাদ একেবারে 100-এ 100। লাস্ট বাট নট দ্য লিস্ট, রাখি। আর রাখি, তার কথা আমি আর কি বলবো, আমার তো অল টাইম ক্রাশ রাখি। তার একটা অন্য গল্প আছে। আমরা যখন ইয়াং ছিলাম, ইয়াং না, আমরা হয়তো যখন ওই 11-12-এ পড়তাম বা তারও আগে, তখন রাখি আনন্দের শাড়ি, রাখির লম্বা চুল, রাখির স্টাইল স্টেটমেন্ট, আমি তো একদম ফ্যান ছিলাম। তো এখন সেই রাখিকে দেখলাম অনেক পরিণত, কত বয়স্ক দেখতে হয়ে গেছে, তাতেও কিন্তু কত সুন্দর। মানে ওইটাই বোঝা যায় যে পরিণত হয়ে গেলেও, আমরা বয়স্ক দেখতে হয়ে গেলেও আমরা কিন্তু সুন্দরী থাকি। দাপটের সঙ্গে অভিনয় করেছে। রাখির অভিনয় এই সিনেমার একটা পরম প্রাপ্তি। তো রাখি আর শিবপ্রসাদের এই জুটিকে আমরা জানি না আর ভবিষ্যতে দেখতে পারবো কি না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই সিনেমাটা দেখুন। ওই হয়তো ওটিটি প্ল্যাটফর্মে এসে যাবে বলে অনেকেই অপেক্ষা করছে, কিন্তু সিনেমাটা হলে গিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর একদম লাস্ট সিনে যখন সাবিত্রী চ্যাটার্জি আর রাখি বসে বসে লুডো খেলছে, আর ওই সময় নামটা দেখানো হচ্ছে, সেই সময় বেশিরভাগ সময় সবাই হল থেকে উঠে চলে যায়, কিন্তু কি দারুণ কেমিস্ট্রি এই দুই অভিনেত্রীর মধ্যে, সাবিত্রী চ্যাটার্জি আর রাখি গুলজার। এদের অভিনয় দেখাটাও তো একটা পরম সম্পদ। দেখে আসুন, জানান আমাকে, যদি জানান ভালোই লাগবে যে কেমন লাগলো। আর দিন শেষ করি এদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে। অনেক দিন বাদে আবার তোমাদের সঙ্গে ফিরলাম আমার সারাদিনের গল্প নিয়ে। কেন বলো তো, ওই সিনেমাটা দেখে না মনে হলো দিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আসছি, আমি ফিরছি কিন্তু আমার অরুণাচলের যে সিরিজ চলছে তার লাস্ট ব্লগ নিয়ে। আর আমার সঙ্গে থাকতে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।